সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয়ে বড় বাজেটের চ্যালেঞ্জ কোনটা আর নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। মাঝখানে আছেন সাইমা হক বিদিশা, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে জামালউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, অর্থনীতি সমিতি, তিনি এসে আমাদের মাঝে পৌঁছাবেন। তবে আলোচনা শুরু আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। 2016-17 অর্থ বছরের বাজেট ঘোষণা, 3,40,605 কোটি টাকার বাজেট প্রস্তাবনা। প্রবৃদ্ধির লক্ষ্য 7.2%। শুল্ক বাড়ছে না নিত্যপণ্যের উৎপাদনে, বাড়ছে তামাকজাত পণ্য, সিম কার্ড আর রডের দাম। কমছে কৃষি যন্ত্র, সিলিন্ডার গ্যাস ও মোটরসাইকেলের দাম। বহাল থাকছে প্যাকেজ ভ্যাট। ক্ষুদ্র ও মধ্যম সারির বাণিজ্যে এবার বাজেট সুযোগ তৈরি করবে বলছেন ব্যবসায়ী নেতারা। বাস্তবায়নের ব্যাপারে সংশয় সিপিডির। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙতে বাধা নেই, ভাঙতে হবে 90 দিনের মধ্যে। হাইকোর্টের রায় বহাল, আপিলে বহাল। এবং ঈদ উপলক্ষে 1 জুলাই থেকে 10 দিন সিএনজি স্টেশন 24 ঘন্টা খোলা থাকবে। ঈদের আগে ও পরে 3 দিন মহাসড়কে চলবে না ভারী যানবাহন। তোফায়েল ভাই, আপনাকে দিয়ে করি, আপনি একটু বলবেন যে এত বড়, সবসময় যেন বলা হয় যে এটার অভিলাষী বাজেট, অনেক বড় বাজেট, এটা বাস্তবায়ন করা সম্ভব না বা এই ধরনের গত বছরও যেটা হয়েছে, গত আর্থিক বছরে যেটা হয়েছে, সেখানেও কিন্তু এরকমই আসছে যে আমরা বাস্তবায়ন করতে পারছি না আমাদের যে এডিপির যে ইয়েটা থাকছে। সেক্ষেত্রে আসলে কোন জায়গা থেকে এই সমস্যাটা আমরা বাস্তবায়নের ইয়েতে আমরা কেন পারছি না? বাস্তবায়নের সমস্যা যেটা ছিল, আপনাকে ধন্যবাদ, সেটা আগের যদি আমরা ধরি স্বাধীনতার পরে যে প্রথম বাজেট 501 কোটি টাকার উন্নয়ন বাজেট ছিল, ওখানে 56% মাত্র বাস্তবায়ন হয়েছিল। একই রকমভাবে যদি 81-82 মানে 10 বছর রেঞ্জে যদি দেখেন, সেটা ছিল 2715 কোটি টাকা, এটার 88% বাস্তবায়ন হয়েছিল। ঠিক একই রকম 90-91 ছিল 6126, ওখানে 86। এভাবে 2001 90% বাস্তবায়ন হয়, বাজেট ছিল 18,200। তারপরে আসলো 2010-11-তে 35,880, তা তো 90% উপরে বাস্তবায়ন দেখানো গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই বাস্তবায়নটার একটা সময়কাল আছে, সময়কালটা দেখলে একটু গোলমেলে লাগে। প্রথম 9 মাস চলে যায়, তখন দেখা যাচ্ছে কোনো কোনো মিনিস্ট্রি 30%, 20% বাস্তবায়ন হয় না। শেষ কোয়ার্টারে গিয়ে তার একটা বিরাট জাম্প হয়। তো এইখানে হচ্ছে বাস্তবায়নের কোয়ালিটির প্রশ্ন। না, কিন্তু এই 3 মাসের মধ্যে এতগুলো জিনিস বাস্তবায়ন, 20% বা 30% বাস্তবায়ন হওয়ার পরে কি করে বাকি 60% এটা হয়ে যায়? বাস্তবায়নের একটা বড় ইন্ডিকেটর ধরা হয় টাকা খরচ করা। এখন টাকা খরচ করে আমি পেলামটা কি, তার কোয়ালিটি কি, এই অ্যাসেসমেন্টটা কিন্তু আমাদের বেশিরভাগ সময় হয়নি। সেই জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং বিগত সময়ে বড় বড় বাজেট হয়েছে, বাস্তবায়নও হয়েছে, কিন্তু এইবার মাননীয় অর্থমন্ত্রী মহোদয় একটা কথা বলেছেন তার বাজেট বক্তৃতায়, সেটা হচ্ছে উনি দেখতে পাচ্ছেন যে প্রজেক্টগুলোতে প্রবলেম হচ্ছে, বিশেষ করে প্রজেক্ট ডাইরেক্টর, এবং কারা প্রজেক্টটাকে ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেটা নিশ্চিত থাকে না। অনেক সময় একটা প্রজেক্ট পিরিয়ডের মধ্যে 3 জন প্রজেক্ট ডাইরেক্টর, আবার অনেক ক্ষেত্রে হয় একজন ব্যক্তি 3টা প্রজেক্টের ডাইরেক্টর। এইগুলো উনি বলেছেন যে এবার তারা সর্ট আউট করবেন, এটা প্রজেক্ট ডাইরেক্টর পুল করবেন, এবং পুল থেকে যখনই প্রজেক্টটা ফর্মুলেশন হবে তখন থেকে প্রজেক্ট ডাইরেক্টর অ্যাপয়েন্টমেন্ট করে দিবেন। তো এরকম কিছু সুশাসন উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। আরেকটা হচ্ছে আর্থিক স্বচ্ছতার জন্য অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে ইমপ্রুভমেন্টের কথা বলেছেন। তো এখন দেখা যাক। না, কিন্তু তোমার আমি একটা জিনিস দেখলাম, ইকোনমিক ক্যাডারে এডিপি বাস্তবায়নের মূল জায়গাটা, সেখানে আজ থেকে মানে বাংলাদেশ হওয়ার পর থেকে 533 জন কর্মকর্তা আছে ক্যাডারে। তখন যে 73-74 সালে যে অবস্থাটা ছিল, এখনো সেই ক্যাডারে এই ইয়াটাই আছে, এর বাইরে ইকোনমিক ক্যাডার কিন্তু কোনো কিছু বাস্তবায়ন করে না। না, মানে ওই জায়গাটা যেটা, হ্যাঁ, প্ল্যানিং এর যেটা, প্ল্যানিংটাই। কিন্তু প্ল্যানিং এর যেটা হচ্ছে যে তাদেরকে হিসাব করে দেখা যাচ্ছে 37 গুণ টাকা বেড়ে গেছে, লোক একটা বাড়েনি। তো এখন যদি বলছে যে প্রতিদিন তাদেরকে এতটা করে প্রকল্প বাস্তবায়নের অনুমোদন পাওয়া, সবকিছু প্রকল্প করে দিতে হবে, 1,500 প্রকল্প। হ্যাঁ, কিন্তু কি করে করবে তারা? এটার এখানে ঘাটতি আছে, বিরাট ঘাটতি আছে। আরেকটা হচ্ছে প্রকল্প বাস্তবায়ন তো পরের কথা, প্রকল্প অনুমোদন প্রক্রিয়া যে সময় ব্যয় হয়, তাতে করে যে প্রকল্পটা যে সমস্যাকে অ্যাড্রেস করার জন্য নেওয়া হয়েছিল সেই সমস্যা অনেক দূর অন্যদিকে চলে যায়।
তারপরে প্রকল্প নেওয়া হয়, প্রকল্প বাস্তবায়ন করতে করতে প্রকল্পের যে আর্থিক যে প্রাক্কলন থাকে সেটা অনেক বেড়ে যায় এবং অনেক কাজ করা যায় না শেষ পর্যন্ত। এইগুলো কিন্তু আমাদের একটা বড় সমস্যা। এদিকে জিনিসপত্রের দাম বেড়ে যায়, কন্ট্রাক্টররা বারবার করে তাদের টেন্ডার মানি বাড়ানোর জন্য চাপ দিতে থাকে। এই প্রবলেমগুলো কিন্তু খুব বড় ধরনের প্রবলেম। এইরকম চিটাগং ঢাকা হাইওয়ে এইরকম যে ঘটনা ঘটেছে কতবার, তো এইগুলো চেক দিতে হবে। এগুলো প্রথম থেকে প্রকল্প ফর্মুলেশন থেকে শুরু করে প্রকল্প শেষ করার যে টাইমটা এবং যে অর্থটা, এটা সঠিকভাবে, যেমন আমাদের যে রোডস অ্যান্ড হাইওয়েজে যে রোডগুলো করছেন, আমরা যখন পার্শ্ববর্তী দেশ ভারত এবং ইউরোপের সাথে তুলনা করলে পার কিলোমিটার আমাদের রাস্তার খরচ অনেক বেশি, কিন্তু আমাদের রাস্তার কোয়ালিটি বলতে কিছু নাই। করার পর 2 বছরের মধ্যে রিপেয়ারের মধ্যে চলে যাচ্ছে এটা না, এটা 25 ইয়ার্সের রেঞ্জের মধ্যে এটা থাকার কথা। তো এইগুলো কিন্তু বড় সমস্যা। তো এখন একটা জিনিস হচ্ছে বাস্তবায়নকারী মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয় এবং প্ল্যানিং মিনিস্ট্রি, এই তিনটার মধ্যে যে যোগাযোগটা দরকার এবং আইএমইডি, এগুলো ঠিকভাবে হচ্ছে না। প্রথমত আজকের যে আমি মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুনলাম, প্ল্যানিং মিনিস্ট্রি যে কাজগুলো করেছেন ওনার বাজেটে কিন্তু সেগুলোর বড় রিফ্লেকশন আমি দেখিনি। তাহলে 2-1 স্পোরাডিক বিচ্ছিন্নভাবে 7-5 প্ল্যানকে মেনশন করা ছাড়া। কারণ তাহলে প্ল্যানটা কেন হলো? ওই প্ল্যানের ভিত্তিতে আমার যে এডিপিটা করলাম বা অ্যানুয়াল এগুলো কিন্তু ওইভাবে কিন্তু ঠিক বক্তৃতার মধ্যে অত কাগজে আছে, প্রজেক্টের লিস্ট আছে, সবকিছু আছে, কিন্তু ওই আমার প্ল্যানের টার্গেটটা কি, আমার স্ট্র্যাটেজি কি, সেখানে আমি কোথায় হিট করছি, এই কথাগুলো কিন্তু ওইভাবে প্ল্যানের আলোকে আসেনি। কিন্তু আপা, এবার যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, গত বছর যেটা ধরা হয়েছিল তার কাটছাট করতে করতে 1,50,000 কোটি টাকাতে ঠেকানো হয়েছে। এখন এবার যেটা হচ্ছে 2,42,000, অলমোস্ট ডবল, মানে যদি 1 লাখ কোটি টাকা বেশি। কিন্তু গতবারে যেটা ধরা হয়েছিল সেই জায়গায় কিন্তু থাকতে পারেনি, সংশোধন করতে করতে এই জায়গায় নিয়ে আসছে। তো আমাদের যে ইনকামের যে ব্যাপারটা থাকে বা সবকিছু মিলিয়ে, মানে হঠাৎ করে জাম্প করে এত কোটি টাকা কি করে রাজস্ব আয়ের এটা লক্ষ্যমাত্রা আপনি করে দিচ্ছেন, কিন্তু যদি না হয় তখন তো এটা বাড়তি চাপ হিসাবে সরকারকে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিতে হবে, বৈদেশিক বিদেশি ঋণের ব্যাপারটা চলে আসে। তার মানে পুরো সাইডটা তখন দেখা যাবে চাপের মধ্যে পড়ে যাচ্ছে, পুরো ওইসবের যে প্রকল্পগুলো পড়বে সেইটা এটার মধ্যে পড়ে যাবে। তো এই অবস্থায় যে আপনি কি মনে করেন যে এটা বাস্তবসম্মত? ধন্যবাদ। প্রথম কথাটা হচ্ছে, আমার মনে হয় যে গত কয়েক বছর ধরে আমাদের বাজেট ঘাটতিটা কতটুকু হবে, মানে 5% বাজেট ঘাটতি, এটাকে মাথায় রেখে আয় ব্যয়ের একটা বিন্যাস করা হচ্ছে। তো এখন দেখা যাচ্ছে এবছর কিন্তু কিছু কিছু অ্যাডভান্টেজ সরকার পেয়েছে, যেমন পেট্রোলিয়াম তেলের দামের ব্যাপারটা, এবং মোটামুটি ভাবে অর্থনীতিতে কোনো রাজনৈতিক কোনো গোলমাল হয়নি, অস্থিরতা ছিল না, বাইরেও আমরা অর্থনীতিতে সে ধরনের কোনো প্রভাব দেখিনি। তো সেই ধরনের সুবিধাটার কারণে কিন্তু কিছু সুবিধা পেয়েছে, বিশেষ করে তেলের দামটা। হ্যাঁ, তো এখন তারপরও কিন্তু আমরা যদি সে কারণে হয়তো এখনো আমরা ঘাটতির ক্ষেত্রে আমরা কিন্তু সেরকম ব্যাপক ধরনের সমস্যা দেখিনি। কিন্তু তারপর আপনারা যদি দেখেন, আপনি যদি করের ক্ষেত্রে দেখেন, আমরা অর্থবছর 2012-র পরে কিন্তু আমরা করের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অপটিমিস্টিক কোনো পিকচার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো তাহলে এই বিষয়টিতে তার মানে দেখা যাচ্ছে যে আমাদের প্রতি বছর আমরা একটা বিশাল একটা করের লক্ষ্যমাত্রা ধরা দরকার। কিন্তু এখন আমরা যদি একটা এক্সপেকটেশনটা যদি খুব হাই থাকে, কিন্তু সেটা করার মতো ক্ষমতা যদি আমাদের না থাকে, তাহলে আসলে এক্সপেকটেশন করার পরে কিছুদিন পরে আবার সেটাকে কাটছাট করতে হবে, তারপরে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে হবে, এবং আবার দেখা যাবে যে আবার পরের বছরে আবার নতুন ধরনের চিন্তা ভাবনার ব্যাপার আছে। তো এই বিষয়ে যেমন একটা বিষয় হচ্ছে, যেটা করের ক্ষেত্রে যখন আমরা বলি, প্রথম বিষয়টি হচ্ছে যে আমাদের অনেক করের আওতাটা বাড়ানো। হ্যাঁ, তো করের আওতা বাড়ানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু করের বাইরে, মানে আমরা যে 10-12 লাখ যে মানুষ কর দেয়, এটা একটা হাস্যকর সংখ্যা আমাদের দেশে। তো এখন এই যারা কর দিচ্ছে না তাদেরকে আমাদের করের আওতার মধ্যে আনতে হবে। তো এই জন্য বিষয়টি হচ্ছে যে একজন যেমন ইনফর্মাল সেক্টর আমাদের দেশে অনেক বেশি। হ্যাঁ, তো ইনফর্মাল সেক্টরের কিন্তু আয়গুলো আমরা বুঝতে পারছি না, এটা একটা বিষয়। আরো অনেক বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান আছে, বিভিন্ন সার্ভিস সেক্টর আছে, যেগুলোর আয় আমরা একেবারেই বুঝতে পারছি না। সুতরাং দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে। আর যারা আসলে আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি, আমরা আয়কর দিচ্ছি, আমরা কিন্তু প্রতিবার ঠিকভাবে দিচ্ছি, কিন্তু যারা দিচ্ছে না তারা কিন্তু দিচ্ছে না, মানে তারা দিচ্ছেই না। এবং আরো একটা বিষয় হচ্ছে, যেমন আমার মনে উপজেলা পর্যায়ে এই ব্যাপারটা, যে আমরা আয়কর মেলাটা হচ্ছে, এই ব্যাপারটাকে কিন্তু আরেকটু বিস্তৃত করা যেতে পারে। তো এইভাবে আমরা কিন্তু এখন কিন্তু উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়েও অনেক ক্ষেত্রে কিন্তু আয়করের মধ্যে আসে এরকম মানুষও কিন্তু আছে, তাদেরকেও আনতে হবে। এবং এটা হচ্ছে আয়করের যে বেসটা বাড়ানো। আর আরেকটা বিষয় হচ্ছে যে কোন কোন জায়গায় আমাদের সমস্যা আছে।
একটা তো সমস্যা হচ্ছে যে কি অপ্রদর্শিত ব্যাপারটা যেটা আমরা বললাম, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যেমন ওয়েলথ ট্যাক্সের ব্যাপারটা, হ্যাঁ। তো এখন আমাদের সারচার্জের বিষয়টা বর্তমানে অর্থমন্ত্রী গুরুত্ব দিয়েছেন, যেটা একটা ভালো বিষয়। তো এখন সারচার্জের বিষয়ের ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় আছে যে এটা হচ্ছে যে সম্পদ যখন কেনা হয় সেটার উপরে একটা মূল্যমানটা দেওয়া হয়, কিন্তু এখন সময়ের সাথে সাথে কিন্তু সম্পদের দাম তো বাড়ছে, হ্যাঁ। তো এই ব্যাপারে বোধহয় একটু চিন্তা করার ব্যাপার আছে, এবং এই যে সম্পত্তির ট্যাক্সটা, এই বিষয়টাকে, কারণ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সম্পত্তি কিন্তু অনেকেই কিন্তু দেখা যাচ্ছে ঢাকা শহরে বাড়ির দাম অনেক বেড়ে গেছে, সম্পত্তির দামগুলো, তো এই বিষয়গুলো মানে ভ্যালুয়েশনটা ঠিকমতো হচ্ছে না। ঠিক মতো হচ্ছে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তবে আমি এটার সাথে একটা জিনিস আমি করতে চাচ্ছি যে পৃথিবীর সব দেশের বাজে মানে এই ট্যাক্সের টাকা থেকে কিন্তু উন্নয়ন হচ্ছে, আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ঠিক উল্টাটা, মানে পুরোটাই ভর্তুকি দিয়ে, এইটা দিয়ে, চালান দিয়ে, মানে এই পুরো বিষয়গুলোতে যেটা হচ্ছে যে ট্যাক্স পেইডের লোকের সংখ্যা এত কম যে তার বোঝা টানতে পারছে না সরকার, যে জিনিসই করছে সেটা কিন্তু আস্তে আস্তে পরিকল্পনা অনুযায়ী চলতে পারছে না। এটা একটা বৈপরীত্য বলবো আমি, যেটার উপরে বিশ্লেষণ দরকার। আমার গ্রোথ হচ্ছে স্টেডি ফর লাস্ট 10 ইয়ার্স 5 ইয়ার্স, যদি দেখেন গ্রোথ হচ্ছে, তাহলে সেই গ্রোথটা যদি হয়, গ্রোথের ফলাফলটা কোথায় যাচ্ছে? আমার ট্যাক্স বেস বাড়বে না কেন? মানুষের ইনকাম হচ্ছে ঠিকই, কিন্তু আমার ট্যাক্স নেটে আসছে না কেন? সেটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে যারা ট্যাক্স দিচ্ছে, হোয়াট ইন এ মোটিভেশন দে আর হ্যাভিং টু পে ট্যাক্সেস, তারা ট্যাক্স থেকে কি প্রণোদনা পাচ্ছে? তার ট্যাক্সের রিটার্নটা কি? তার শুধু না ট্যাক্স সিস্টেমটা আপনি খালি মারধর করে জোর করে ট্যাক্স নেবেন তা না, টাকা নেবেন খালি তাই না, তাকে নিশ্চিত করতে হবে যে আপনি যে ট্যাক্স পেয়ারকে আপনি কি সেবা পাবেন। সেই জিনিসটা যদি আমি আসি, তাহলে ধরেন স্বাস্থ্য শিক্ষা, এই দুইটা বেসিক সার্ভিস, যদি ট্যাক্স পেয়ারদের জন্য স্বাস্থ্য শিক্ষার এই দুইটা সেবা যদি আপনি নিশ্চিত করতে পারতেন, তাহলে কিন্তু মানুষ ট্যাক্স দিবেন। এখন আর একটা কথা এবার অর্থমন্ত্রী মহোদয় বলেছেন, সেটা হচ্ছে বেসরকারি চাকরিদের ক্ষেত্রে পেনশনের কথা। এইটা আমি খুব জোর দিচ্ছি এই কারণে, যারা ব্যক্তিগত সামাজিক নিরাপত্তার ব্যাপারটা এখানে আছে। যারা ব্যক্তি করদাতার একটা বড় অংশ হচ্ছে তারা সরকারি চাকরি করে না। সরকারি চাকরি যারা করতেন তারা এতদিন পর্যন্ত ট্যাক্স দিতেন না, তাদের ট্যাক্সটা সরকার দিত, এখন তারা ট্যাক্স দিবেন, দিচ্ছেন। কিন্তু এই ক্ষেত্রে যে বেসরকারি চাকরি করেন, ব্যবসা করেন, তারা যে করটা দিচ্ছেন তার ইনসেন্টিভটা কি? খালি সে ইনকাম করছে বলেই আপনার একটা জোর করে নেবেন, কিন্তু তাকে তো ইনসেন্টিভ দিতে পারেন একটা। আমি মনে করি এটা এখন যখন এই বলছেন এর সাথে সামাজিক নিরাপত্তার সাথে, যে সামাজিক নিরাপত্তার যে বাজেট, এর মধ্যে সরকারি কর্মচারীদের পেনশনটাও কিন্তু কাউন্ট করা হয়, হুইচ ইজ নট রাইট। এটা করার কোনো যুক্তি নেই। কিন্তু বলবো যে এই যে ট্যাক্স পেয়ার, যারা ট্যাক্স পেয়ারদের 1% 2% আপনি তাদেরকে প্রিমিয়াম হিসেবে নেন ফর পেনশন। মনে করেন আপনি টেলিভিশনে চাকরি করছেন, যারা তারা তো ট্যাক্স পে করছেন, কিন্তু আপনার ইনসেন্টিভ কি? আপনি আফটার জব হোয়াট ইজ ইউর সিকিউরিটি? তাহলে আমাদের ট্যাক্স আমরা দেব, আমাদের জাতীয় পরিচয়পত্রের সাথে ট্যাক্স টিএনের একটা সম্পর্ক করে দিন। এইবার তার ইনকামের সাথে সম্পর্ক রেখে যাই আসে ট্যাক্স দিবে, ট্যাক্সের একটা অংশ তার পেনশন স্কিমে ট্রান্সফার করুন। তাতে করে সে 60 ইয়ার্স অ্যাবাভ হয়ে গেলে প্রত্যেকটা লোকেই, কারণ হচ্ছে মানুষ যখন এখানে তার কোনো ভবিষ্যৎ নাই, তার কোনো নিরাপত্তার গ্যারান্টি নাই, তখন সে কিন্তু কর্মসময়ের মধ্যে অনেক রকমের অবৈধ পন্থা অবলম্বন করে সেভিংস করে, যাতে করে সে ভবিষ্যতে এটাকে ব্যবহার করতে পারে। কিন্তু যদি আপনি ট্যাক্সের সাথে এটা দিয়ে দেন, তাহলে কিন্তু মানুষের ট্যাক্স পেমেন্টের হারটা বেড়ে যাবে এবং ইনসেন্টিভটা কিন্তু অনেক কাজে লাগবে। ইউরোপে ওয়েলফেয়ার স্টেটগুলোতে ট্যাক্সেশনের সাথে কিন্তু তাদের রিটায়ারমেন্ট বেনিফিটের একটা রিলেশনশিপ আছে। আমরা সেইটার দিকে যেতে পারি, একটা ওয়ান অফ দি ওয়েজ, যে ট্যাক্সেশনটা বাড়ানোর জন্য, ট্যাক্স নেটটাকে বিস্তৃত করার জন্য। তাহলে কিন্তু একজন কৃষক, সম্পন্ন কৃষক, উনি ট্যাক্স দিবেন, কারণ জানা যাচ্ছে আমার একটা ইনসেন্টিভ তো এখানে আছে। একজন এখন এই যে ক্ষুদ্র ব্যবসায়ী, অর্থাৎ তার ট্যাক্স এখন যা সেটা অনেক কম, তখন সে কিন্তু ট্যাক্সের হারের উপরে তার যদি একটা সোশ্যাল সিকিউরিটির প্রশ্ন থাকে, নাম্বার থাকে, তখন কিন্তু চিন্তা করবে। সেটা একটা ফোন আছে, চলবে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাবিব বলছিলাম শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। জি, আমার জানার আগ্রহ আজকে প্যানেলিস্টের কাছে, যে এই যে আমাদের বাজেটে দেখা যাচ্ছে যে শিক্ষা এবং স্বাস্থ্য খাত, যে দুটি খাত খুব ইম্পর্টেন্ট দুটি খাত, সেই খাতগুলোতে যে আমাদের বাজেটে যে বরাদ্দগুলো দেওয়া হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণে না। এবং আমরা অন্যান্য দেশে দেখি যে এই দুটি খাতে যে পরিমাণে বরাদ্দ দেওয়া হয়, সেটা সে তুলনায় আমাদের দেশে আসলে বছরলি আসলে কেন কোন থাকে? আসলে এই দুটি খাতকে গভর্নমেন্টের পক্ষ থেকে আসলে আরো গুরুত্ব দেওয়া উচিত কিনা, বাজেটের ক্ষেত্রে আরো বরাদ্দ বাড়ানো উচিত কিনা,
ঠিক আছে, আপনার ধন্যবাদ। আপা, উনি যেটা বলছেন শিক্ষা এবং স্বাস্থ্য খাত, তো স্বাস্থ্য খাতে যেটা যেমন আমরা গত বছর পর্যন্ত যেটা দেখেছিলাম বিভাজনের পার্সেন্টেজে বের করে নিই 1.9%। পৃথিবীর সব দেশে মানে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা তারাও কিন্তু হ্যাঁ মানে 2.5 এর নিচে কেউ নাই। তো আলটিমেটলি মানে কেন মানে এই সমস্যাটা কেন আসছে আমাদের এখানে? আমার গত বছরের বাজেটে যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে গত বছরের বাজেটে যেটা মানে কিছু ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা হ্যাঁ যে বাজেটটা চলে গেল সেটার উপরে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল, কারণ অবকাঠামোর উপরে কিন্তু একটা বড় ধরনের গুরুত্বটা দেওয়া হয়েছিল এবং সেটাতে বাড়াতে যে শিক্ষা স্বাস্থ্য কিন্তু একটু নেগলেক্টেড হয়ে পড়েছিল। তো এই বছরের বাজেটে একটা আশার দিক কিন্তু শিক্ষায় কিন্তু বরাদ্দটা বেড়েছে। আমরা যদি পূর্বের বাজেটগুলো পর্যালোচনা করি সেই অনুপাতে শিক্ষায় বরাদ্দটা বেড়েছে, এটা একটা ভালো দিক। আপনি টাকার অঙ্কের কথা বলছি এবং বাজেটের প্রপোর্শনে যেটা গত বছরের তুলনায় আমি যদি বলি, কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারপরও শিক্ষা বিষয়টা এতটাই একটা ব্যাপক বিষয়। এবং স্বাস্থ্যের কথা যদি বলি, আমাদের দেশের মতো দেশগুলোতে আমাদের কিন্তু সেই ধরনের হেলথ সিস্টেমটা কিন্তু সেরকম না যে যেমন একজন প্রান্তিক জনগোষ্ঠী সে যদি কোনো বড় ধরনের স্বাস্থ্য সমস্যায় পড়ে তখন একটা পুরো পরিবার কিন্তু একদম ফতুর হয়ে যায়। হ্যাঁ, কিছু করার নাই। তো আমাদের কিন্তু কোনো ইন্স্যুরেন্সের ব্যবস্থা নেই। তো এই কারণেই কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দটা কিন্তু আরো অনেক বাড়ানো দরকার। এবং শিক্ষার ক্ষেত্রে যেটা হয়েছে যে শিক্ষার ক্ষেত্রে যে বরাদ্দটা হয়েছে এখন কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে বিষয়টা নিয়ে খুব কথা হচ্ছে যে শিক্ষার গুণগত মান। হ্যাঁ, তো গুণগত মানটাকে বাড়ানোর ক্ষেত্রে বরাদ্দের ক্ষেত্রে আসলে কি করা হচ্ছে সেটা কিন্তু একটা দেখবার বিষয় আছে। হ্যাঁ, তো আমাদের বরাদ্দটা প্রথম কথা হচ্ছে বরাদ্দ আগের তুলনায় কিছুটা বেড়েছে, সেটা একটা আশার কথা, কিন্তু তারপরও এটা অন্যান্য দেশের তুলনায় চিন্তা করতে গেলে এবং একটা দেশের আমরা বলছি যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অ্যাচিভ করতে চাচ্ছি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু একটা মানব সম্পদকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মানব সম্পদকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা যদি লং টার্ম ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, শর্ট টার্ম ডেভেলপমেন্ট না, তখন কিন্তু আমাদের দরকার শিক্ষা এবং স্বাস্থ্য। তো সেই ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে শিক্ষা স্বাস্থ্যের গুরুত্বটা আরো বাড়াতে হবে এবং শিক্ষার বিশেষত গুণগত মানটা দেখতে হবে। এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে স্বাস্থ্যের ক্ষেত্রে যেহেতু আমরা তো ডেভেলপ কান্ট্রির মতো না, যে সমস্যাগুলো আছে সেই কারণে স্বাস্থ্য ক্ষেত্রটা খাতটা আমার কাছে মনে হয় যে এটা কিন্তু সেরকম গুরুত্ব পাচ্ছে না। এটা কিন্তু আসলেই সরকারকে কিন্তু এই ব্যাপারটা মৌলিক চাহিদার মধ্যে পড়ছে। এবং আমাদের মাঝে জামালউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক অর্থনীতি সমিতির উনি এসেছেন আমাদের সাথে যোগদান করেছেন। না আপা, তাহলে দাঁড়াচ্ছেটা কোন জায়গায়? তার মানে হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিসের হ্যাঁ মানে তিনটা জিনিসের মধ্যে যদি ধরেন তাহলে কিন্তু এই দুইটা কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য কিন্তু বেসিক জায়গার পূরণের একটা জায়গা, যে জায়গা থেকে মানুষের আর্থিক অবস্থাটা খালি না বেইজটা শক্তিশালী হয়, যে দুইটা জায়গাতেই আমাদের অবস্থানটা আসলে খুব একটা ভালো। দুটো কথা একটা বলতে চাচ্ছিলাম, যেমন স্বাস্থ্যের বাজেট যেটা হয়েছে, বাজেটটা বড়, আমি বাজেটের অঙ্কটাকে বড় দেখছি না, কিন্তু যে কাজের যে স্ট্র্যাটেজিটা, যে বাস্তবায়নের প্রক্রিয়াটার মধ্যে কিছু পরিবর্তন দরকার। যেমন মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্যের মধ্যে প্রায় সময় কয়েকবার 3-4 উল্লেখ করেছেন কমিউনিটি ক্লিনিকের কথা, 13,000 কমিউনিটি ক্লিনিক। ঠিক একই রকম ভাবে হয়তো 4,000-এর বেশি প্লাস ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে, 482টার মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। কিন্তু রুরাল হেলথ যদি ধরেন, এখন 80% কিন্তু প্রাইভেট প্র্যাকটিশনারদের কাছে মানুষ যাচ্ছে। তাহলে এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আপনি যে অর্থায়ন করছেন 13,000 কমিউনিটি ক্লিনিকে, ওখানে কতটুকু স্বাস্থ্য তারা কভার করতে পারে? তো সেজন্য এখানে একটা বড় পরিবর্তন বোঝা দরকার আমাদের। এখন যেহেতু উন্নত হতে যাচ্ছি, আমরা মিডল ইনকাম কান্ট্রি হতে যাচ্ছি, আমাদের জিপি সিস্টেমে যাওয়া দরকার। অ্যাটলিস্ট একটা ইউনিয়নে 3 জন ডাক্তার এবং এলাকার ওই ইউনিয়নের সবগুলো মানুষ ওই 3টে জিপির কাছে রেজিস্টার্ড থাকবে। অন্তত স্বাস্থ্য অসুস্থ হলে সে ডাক্তারের সেবাটা পাবে। ঔষধ বাইরে থেকে মানুষ এখনো কিনবে হয়তো, কিন্তু ওটাতে নিশ্চিত করতে পারিনি। আমি 13,000 বিল্ডিং আছে আমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, বিল্ডিং তো সেবা দেয় না, বিল্ডিং তো সেবা দেয় না, ডাক্তার লাগবে তো ওখানে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ডাক্তার নাই তো, ওখানে তো সেবার জন্য তো কিছু হচ্ছে না। সেই জন্য বাজেটে অর্থটা খরচ হচ্ছে ঠিকই, কিন্তু সেবাটা ওখানে সম্প্রসারিত হচ্ছে না। সেই জন্য বলবো এইখানে টোটাল সিস্টেমটাকে ভালোভাবে আবার মূল্যায়ন করা দরকার। আমাদের এত রকমের প্রলিফারেশন না করে আমাদের সরাসরি যদি জিপি সিস্টেমে যাই, আমরা জিপি সিস্টেমে গিয়ে সারা দেশটাকে যদি আমরা মানুষগুলোকে কভার করতে পারবো এবং সবাই একটা ডাক্তারের কাছে রেজিস্টার্ড থাকবে, কিছু হলেই ওখানে যাবে আগে প্রথম, তাতে হবে কি জানেন, স্বাস্থ্যের ব্যয় কিন্তু কমে আসবে। এখন মানুষ অসুস্থ হয়ে অনেক বেশি খরচ করছে, তখন কিন্তু প্রথমে যদি আমি একটা ভালো ডাক্তারের ট্রিটমেন্টটা পেয়ে যাই তাহলে কিন্তু আস্তে আস্তে মানুষের স্বাস্থ্যের উন্নতি হবে
এবং ওই খরচটা কমে যাবে, ব্যক্তি খরচও কমবে, রাষ্ট্রীয় খরচও কমবে। এই ক্ষেত্রে বলবো যে ধূমপানের উপরে বা তামাকের উপরে এবার অনেক বেশি কর আসছে, হুইচ ইজ ওয়েলকাম, এটা করা উচিত। কিন্তু এই টাকাগুলো কিন্তু হেলথে যে আসছে, হেলথে যে খরচটা যেভাবে হচ্ছে সেটা কিন্তু প্রক্রিয়াগতভাবে ঠিক মতো হচ্ছে না, কারণ আমি টাকা খরচ হচ্ছে কিন্তু সেবাটা মানুষ 13,000 কমিউনিটি ক্লিনিক করলে ওখানে খরচ করলে এটা কিন্তু স্বাস্থ্য সেবার খুব একটা নিশ্চিত হবে না। ইউনিয়ন হেলথ সেন্টারে বা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে আমি খরচ করছি, এটা সেবা কিন্তু মানুষ ওইভাবে পাচ্ছে না। ঠিক উপজেলা হেলথ কমপ্লেক্সে যেভাবে আমরা আছে, যে বাজেট আছে, এটা কিন্তু ঠিক কি রকম ভাবে আমি বললাম টেলিমেডিসিন দিচ্ছি, এখন টেলিমেডিসিন গ্রামের কয়জন নিতে পারবে, কার কাছে এই ওয়েব ক্যাম্প আছে এবং যে গিয়ে ওখানে এগুলো যোগাযোগ করতে পারবে। সুতরাং এবং মানুষ এটা বুঝেও না, বিশ্বাসও করে না। এই জায়গাগুলোতে ডাক্তারের সেবা দরকার, মানুষ যেখানে শহরের লোকগুলো এটা ঠিকমতো করতে পারছে না, এই জায়গাগুলোতে এই ধরনের কথা বলাটাও চিন্তা করতে হবে যে আমাদের অ্যাবজর্ব করা রিকমেন্ড করব কতটুকু। সরাসরি জিপি সিস্টেমে যান আপনি, একটা ইউনিয়নে 5-6 জন ডাক্তার, আপনি অলরেডি ডাক্তার আপনার আছে, কিন্তু ডাক্তারগুলো সব আরবান সেন্টারে গিয়ে কনসেন্ট্রেট হয়ে গেছে, ঢাকা শহরে কনসেন্ট্রেট হয়ে গেছে, পোস্টিং গ্রামে আছে, কিন্তু উনি কোনো না কোনো ডেপুটেশন নিয়ে ঢাকা শহরে চলে আসছেন। এই জিনিসটার মধ্যে ম্যানেজমেন্টের একটা বড় সমস্যা আছে স্বাস্থ্যে। জামালউদ্দিন সাহেব, আপনাকে যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এবারে বাজেটটা কি, হ্যাঁ অর্থনীতি সমিতি হিসেবে এবার বাজেট, এই যে প্রস্তাবিত যে বাজেটটা হয়েছে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই বাজেট তো একটা ট্রেডিশনাল সিস্টেমে টু মি মনে হচ্ছে যে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে যেভাবে বাজেট বানাইতো, একটা সার্টেন পার্সেন্টেজ বাড়ায় আপনার, এটা কিন্তু অবজেক্টিভ বেসড খুব একটা না। কারণ হলো আপনার ধরেন বাংলাদেশে হিস্ট্রিক্যালি এই যে বাজেটটা কি, বাজেটটা হলো একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক দলিল টু দি হোল নেশন। সেখানে স্যার যেটা বললেন যে এই যে গ্রামে হসপিটালের যে ডাক্তারদের জিপি সিস্টেম, আমার এটা তো পলিটিশিয়ান চিন্তা করবে, কিন্তু এই প্রিপারেশনের সাথে পলিটিশিয়ানরা কদ্দূর জড়িত নাই, সেন্ট্রাল গভর্নমেন্টেও নাই এবং আপনার লোকাল গভর্নমেন্টেও নাই। এই বাজেট প্রিপারেশনে লোকাল গভর্নমেন্টের যে পোর্শন তারা হোল্ড করে, মিউনিসিপ্যালিটিসগুলা, ইউনিয়ন পরিষদ, উপজেলা, এনাদের যে এদের তো বাজেট প্রিপারেশনে এদের কোন রকমের বক্তব্যই নেই, চিন্তাগুলাই আসছে না, এবং ওনারাই তো ডেভেলপমেন্টের রাজনৈতিক এবং অর্থনৈতিক দলিল, এটা বেসিক। হ্যাঁ বেসিক। সেই ক্ষেত্রে আপনার যে রাজনীতিকরা অনুপস্থিত, এখানে তৈরি করতেছে কে, আমলারা এই বাজেট তৈরি করতেছে। এবং সেখানে আপনি দেখেন হিস্ট্রিক্যালি যদি আপনি যান, আমাদের দেশে 2 জন পলিটিশিয়ান অনলি অর্থমন্ত্রী হয়েছে, তার মধ্যে একজন হলো তাজউদ্দিন সাহেব প্রথম, পরবর্তীতে হলো সাইফুর রহমান সাহেব। এছাড়া বাকি যতজন হয়েছে এভরিবডি ইজ এ ব্যুরোক্রেট, এবং যে ব্যুরোক্রেট ইনিশিয়ালি তাদের ক্যারিয়ার ছিল ব্যুরোক্রেট, রিটায়ার্ড অবস্থায় যাইয়া তাদেরকে আপনার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। সুতরাং এখানে আপনার প্রবলেমটা হয়ে গেছে কোথায়, এখন একই লোক, উনি একসময় ফাইন্যান্স সেক্রেটারি ছিল বা কিছু ছিল, সেখান থেকে এসে উনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিল, এখন ওনার যে লোকজন যেটা বানায় দেয় এটাই ওনার কাছে সুন্দর। কিন্তু আপনার এখানে যে স্ট্রাকচারাল চেঞ্জ করা দরকার। আমরা ধরেন আমাদের এখানে বাজেট সিস্টেম কখন আসছে, 1935 সালের ভারত শাসন আইনের মধ্য দিয়ে এখানে কিন্তু আপনার এই চার্ট অফ অ্যাকাউন্টস, কোড অফ অ্যাকাউন্টস, যত রকমের আছে এগুলো কিন্তু আপনার 1935 সালে ভারত শাসন আইনের মধ্য দিয়ে ঢুকছে। পরবর্তীতে 47-এ আমরা এগুলোকে টেক ওভার করছি। তারপরে আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখানে তো নো চেঞ্জ হ্যাজ নট টেকেন প্লেস। এবং যে ফরম্যাটে বাজেটটা তৈরি করা হয়, যেমন আপনার টার্মিনোলজিগুলো ইউজ করা হয়, সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের সেই আপনার টার্মিনোলজিগুলো। এবং সেখানে আপনার ধরেন রেভিনিউ ক্ষেত্রগুলো সব ওই রকমই, ট্রেডিশনাল। যেমন আপনার সিঙ্গাপুরে আমাদের এখানে বলা হয় ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার। মানুষ কিন্তু রেভিনিউ শব্দ বলার সাথে সাথে মনে করে যে ইনকাম, অনুন্নয়ন। এখন বানাইতেছে বাংলায় বলা অনুন্নয়ন, কিন্তু মানুষ এটা বুঝে না। সেক্ষেত্রে আপনার এই যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার গুলো আপনি দেখেন, এইবার যে বেতন বাড়লো, 60,000 কোটি টাকার ইম্প্যাক্ট বাজেটের উপরে পড়ছে। সেই 60,000 কোটি টাকার ইম্প্যাক্টের উল্টা দিকে আমরা যদি চিন্তা করি, আমি আপনাকে আগে 30,000 কোটি টাকা বেতন দিতাম, এখন আমি 60,000 কোটি টাকা দিচ্ছি, হোয়াট ভ্যালু ফর মানি আই এম গেটিং ফ্রম ইউ। এইটা কি আপনার বাজেট প্রিপারেশনে যদি রেভিনিউ কালেকশনে আসেন, রেভিনিউ কালেকশনে আপনার যে ইনএফিসিয়েন্সি, এবং সেখানে আপনার ধরেন ভিএটি আসেন, ফার্স্ট আইটেম ধরে যদি আসেন, ভ্যালু এডিশন ট্যাক্সে 7.5 লক্ষ ভ্যাটের রেজিস্টার্ড লাইসেন্সদারি আছে। সেখানে আপনার 45,000 থেকে 50,000 লাইসেন্সের এগেইনস্টে কালেকশন হয়, সেটাও অলমোস্ট 60,000 64,000 কোটি টাকা মনে হয় গত বছর, এই বছর 74,000 কোটি টাকা ধরছে। তার মানে কি আপনি এখন এটা 45,000, এখন ঔখিক নিয়মে যদি যান আপনি
তাহলে দেখবেন যে আপনার এই 45,000 থেকে যদি এটাকে নাম্বারটা আপনার 1 লাখে উঠান তাহলে ডবল হওয়া উচিত মিনিমাম। তাহলে এবং বাংলাদেশে 500টা উপজেলা এবং সিটি কর্পোরেশন আছে, আপনার সিটি যে মেয়র যারা হয় এই ধরনের পৌরসভা, এই পৌরসভাগুলো আছে 323টা। তাহলে সিটি কর্পোরেশন হলো 11টা। এখানে আপনার ওয়েলথ ট্যাক্স কত কালেকশন হইতেছে সিটি কর্পোরেশনের। এখন সিটি কর্পোরেশন তো নিডস ইটসেলফ শুড রান অন ইটস ওন ইনকাম। সেখানে আপনার মানে নগরায়নের যে পরিকল্পনা সেটা তো সিটি কর্পোরেশন, শুধু কোরবানির সময় গরুর চাঁদা উঠানি ওটা করা সেটা করা এগুলো তো সিটি কর্পোরেশনের কাজ না। ইসে নগরায়ন আপনার যেখানে আপনার ইন্ডিয়াতে তারা টার্গেট করছে এখন থেকে 2030 সালের ভিতরে তারা 70% অফ দি পপুলেশন হয়তো শহরে বাস করবে, 30% নিচে যাবে। আমাদের এখানে এখন 70% গ্রামে আছে, 30% আমরা শহরে আছি। তার মানে কি এই শহরের যে যানজট এই সমস্ত কিছু এগুলোর জন্য আপনার এখানে যদি আপনি কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চান সেটা সিটি কর্পোরেশনের অন ইনকাম থেকে 30-এর মধ্যে 50% চলে আসবে। হ্যাঁ আসবে না, 50% চলে আসবে কারণ হচ্ছে এখন আস্তে আস্তে ইনকাম বাড়তেছে, মানুষ শহরে আসবে আর এডুকেশনাল ফ্যাসিলিটিস পায়, আদার লাইভলিহুডের অনেকগুলো কম্পোনেন্ট এখানে আছে। সেই ক্ষেত্রে আপনার আমাদের মতন দেশে যদি আপনার এখন ধরেন আপনি এগুলো চিন্তা না করেন, আপনি যদি পৌরসভার ইনকাম সে নিজে আর্ন করুক, তারপরে ইউনিয়ন পরিষদ তার নিজেরটা আর্ন করুক, উপজেলা পরিষদ তার নিজেরটা আর্ন করুক, তাহলে গভর্নমেন্ট হয়তো 20% কেন্দ্রীয় সরকার থেকে সাবসিডি দিল তাকে, কিন্তু বাকিটা ওর ওখান থেকে কালেকশন করা সম্ভব। ব্রিটিশ আমলের যে সমস্ত জরিমানা সিস্টেম এখনো 500 টাকা, 200 টাকা, 300 টাকা এগুলো রয়ে গেছে। তারপরে আপনার এই যে গভর্নমেন্ট বাজার যে লিজ দেওয়া ই করা এগুলাও কিন্তু আপনার এটা অনেকটা অবৈধ ভিন্ন পন্থায় এই টাকাগুলো গভর্নমেন্টের হাতে আসতেছে না। তারপরে আসেন আপনার ধরেন ট্যাক্সের ক্ষেত্রে আপনার বাংলাদেশ এখন 16 কোটির লোকের দেশ। 16 কোটির লোকের দেশের ভিতরে আমাদের ট্যাক্সের 12 লাখ লোকের ট্যাক্স দেয় এবং 3 নাম্বার ধারী আছে ধরেন 25 লাখ থেকে 30-এর কাছাকাছি। কিন্তু এটাকে যদি আপনি 50 লক্ষ ট্যাক্সধারী যদি আসেন তাহলে আমরা ইকোনমিক অ্যাসোসিয়েশন থেকে হিসাব করে দেখছি এই টাকার পরিমাণ অনেক অনেক গুণ, 3 থেকে 4 গুণ বেশি হয়। এখনকার যে এই বাজেটকে যদি অ্যাম্বিশিয়াস বলে ইন এ কনজারভেটিভ ওয়ে, আপনি যদি 50 লক্ষ লোককে এসএসসি বানান তাহলে এটা কে করবে? এটাকে আরেকজনে করে দেবে? এখানে ট্যাক্স ডিপার্টমেন্টের লোকেরাই করতে হবে, গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন। দিস মিন আমাদের যে পারসেপশন, আমরা এখনো কিন্তু ওই আমলে আছি, এত পার্সেন্ট গতবার এত ছিল, এর থেকে এত বাড়াইলে এটা আমি ম্যানেজ করতে পারবো। একটা ফোন আছে ভাই, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক হ্যালো, জি বলেন। হ্যাঁ জি আপনার প্রশ্নটা কি, আপনার পরিচয় দেন। প্রশ্ন আমার পরিচয় আছে, আমি অসিত বরণ বিশ্বাস, আমি একজন কলেজের শিক্ষক। জি আমার প্রশ্ন হচ্ছে কি যে 98,000 কোটি টাকা হচ্ছে বাজেট ঘাটতি। জি তা এখন আমার স্কেলে যারা আছে, যেমন আমাদের কলেজে আমরা সবাই আছে 15,000 টাকার স্কেল যারা, ওই আমরা সব আছে মানে 18,500 টাকা যারা পাই, আমরা সবাই আছে এই মানে ইনকাম ট্যাক্স দিই। কিন্তু ইনকাম ট্যাক্স দিতে গিয়ে বুঝছেন সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কি যে ওই দেখা যাচ্ছে 1,000, 1,500 বা 4,000 টাকা আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি, কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার যারা আছে তাদের পকেটে 500 টাকা না দিলে কিন্তু ওরা কাগজপত্র জমা নেন না। তা এখন এই বিশাল বাজেট ঘাটতি এইটা সুষ্ঠুভাবে যদি আমার মনে হয় ইনকাম ট্যাক্স অফিসার যারা ওরা কালেকশন করেন বা এই ইনকাম ট্যাক্স নেওয়ার অবস্থা মানে এইটা যদি সহজ করা হয়, জি যদি একটু সহজ করা হয় তাহলে হয়তো এত বাজেট ঘাটতি থাকে না। তা এই ধরনের কোনো মানে পরিকল্পনা এই বাজেটে সরকারের এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি আর কি। উনি নিজের কথাটা বলেছেন। এই সিস্টেমটা আপনি যেটা বলছেন এটা কিন্তু এখনো আমাদের দেশে চালু হয় নাই। যেমন আপনার গ্রামীণ ফোন বা অন্যান্য মোবাইল কোম্পানিগুলার প্রিপেইড বিল মানুষের দিচ্ছে পাড়ার মধ্যে বিভিন্ন সেন্টারগুলোতে। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করতে পারে এরকম বুথ করতে পারে এবং আন্ডার অটোমেটেড সিস্টেম। উনি যে ট্যাক্সটা দিল হয়তো ধরুন 3 মাস অন্তর কিছু টাকা দিয়ে দিল, গত বছর তার ছিল হয়তো 20,000 টাকা ট্যাক্স ছিল, এই বছর তো এর থেকে কমবে না। সুতরাং এই 20,000 টাকা উনি যদি এখানে পাড়ার এই সমস্ত ইয়েগুলো বুথগুলোতে দিয়ে দেয়, জমা দেয়, বিকাশে চলে গেল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইউ ক্যান পে।
সেই ক্ষেত্রে এটা সরকারের পক্ষ থেকে এই হলো এটা ভালো একটা ইনোভেটিভ আইডিয়া, এবং সেই ক্ষেত্রে অনেক দেশে কিন্তু এটা প্রসেসটা আছে। আমাদের এখানে এটা করা হয় না। এটা করা হয় না কি জন্য? এখানে যে জটিল কাগজপত্র দেওয়া হয় এসব পূরণ করতে গেলে জটিল কাগজপত্র কি মানুষ আপনাকে এটা একটা অনেকে বলে জোক। এক ভদ্রলোক গ্রাম থেকে শহরে এসে, মনে করেন বাংলাদেশ ব্যাংক অথবা সচিবালয়, এখানে দেখতেছে যে লোকজন আসা যাওয়া করতেছে, এই করতেছে। সে প্রথমে দেখতেছে যে কি হইতেছে, কতক্ষণ বাদে যায় সে বললো যে আমিও তো ঢুকতে পারি, লোকজন যেহেতু আসা যাওয়া। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলো যে ভাই আমি তো অমুক লোকের সাথে দেখা করতে চাই। বললো যে আপনি তো পারমিশন নেই। কয় এরা যে যাওয়া আসা করছে এদের কি আছে? ওরা তো আমার জিজ্ঞাসা কয় আপনি আমার জিজ্ঞাসা করছেন কেন? এখন সরকারি অফিসটা হলো এরকম অবস্থা যেখানে আপনার যাইতে মানুষ ভয় পায়, সেখানে গেলে তারাকে কিন্তু আপনার একটা ইয়ের মধ্যে কবজার মধ্যে ফেলে দেয়। এটা অনেক সহজতর করা সম্ভব আন্ডারে অটোমেটেড সিস্টেম, এবং সেটা যদি করে ভিএটি এবং ট্যাক্স দুইটাই কিন্তু প্রতিটা মানে একটা এরিয়াতে আপনার দেখবেন একটা বুথ আছে। যেমন আপনার এই যে বিকাশের আছে, তারপর গ্রামীণ ফোন এবং অন্যান্য মোবাইল কোম্পানিগুলোর বিল দিচ্ছে না মানুষ, সুন্দর হয়ে যেতেছে। এবং এই লোক তখন বিল করবে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও বলবে যে আমি এতগুলা স্টেটমেন্ট দিলাম, এই স্টেটমেন্টের ভিতরে এত জনের থেকে আমি কালেক্ট করছি, এটা আপনার কাছে জমা দিলাম, ওইটার হয়তো তার একটা এগ্রিড রেটে একটা পার্সেন্টেজ সে একটা কমিশন পাইল কালেকশন কস্ট। তাহলে ইনকাম ট্যাক্সের ঝামেলা তো কত কমে গেল। এবং আপনার দেখেন এই যে ভ্যালু এডিশন ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স, এইটার প্রসিডিউরাল প্রবলেমের কারণে আপনার এটা ব্যুরোক্রেটিক প্রবলেম, ইটস নট যে কালেকশনের প্রবলেম। এবং কালেকশন করার জন্য যদি সব লোকে বলে যে এই বাজেট এম্বিশাস বাংলাদেশকে যদি উন্নত দেশ মিডল ইনকাম কান্ট্রি করতে হয়, তাহলে কিন্তু আপনার এই মিডল ইনকাম কান্ট্রি করার জন্য আপনাকে এম্বিশাস অবশ্যই হতে হবে। সেই এম্বিশাসের পরিমাণ কত, সেটা যদি আমার পসিবল রিসোর্সেস, সেই রিসোর্সগুলো যদি আমি কালেকশন করি, গভর্নমেন্ট কালেক্ট করি, আবার সরকারের পক্ষ থেকে জনগণের জন্য ব্যয় করে কি যেন রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সেখানে আপনার যেখানে অনুন্নত এলাকা আছে সেখানে ইনভেস্ট করে রাস্তাঘাট করে, ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, বিদ্যুৎ, তারপরে কমিউনিকেশন, তারপরে আইসিটি, এই সমস্ত হেডে এখন গভর্নমেন্টের খরচ বাড়ানো হচ্ছে। হেলথ সেক্টর, এগুলোতে যদি না বাড়ায় আর যদি মনে করে যে এটা এম্বিশাস হয়ে গেছে, তাহলে আপনি আজীবন কি ফকির থাকবেন? আর যতবারই পরীক্ষা দিবেন আপনি কি গরিবে ফেল করবেন? আপা এই জায়গা যেটা আছে, উনি যে কথাটা বলেছেন তার মানে হলো যে ট্যাক্স থেকেই কিন্তু উনি দর্শক যে কথাটা বলেছেন খুব ভালো কথা বলেছেন। অর্থাৎ আমাদের যে পরিমাণ লোক ট্যাক্স দেয়, 3 নাম্বার আছে এতজনে ইআইটি এর জন্য, কিন্তু ট্যাক্স দিচ্ছে মাত্র 12 লাখ। আচ্ছা, টাকা কিন্তু আবার ভোগান্তির শিকার হচ্ছে, টাকা দিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে। যদি সহজ হয় এবং ট্যাক্স পেয়ারদের সংখ্যা যদি ডবল হয়ে যায়, এখন যেটা আছে এটা ডবল হয়ে গেলে তো আপনি আপনার টাকাটা যে আপনি যে ঘাটতি বাজেটটা দেখাচ্ছেন, এই টাকাটা তো পুরোটাই এখান থেকে চলে আসতে পারতে পারবে। আপনার কি মনে হয়? না, এটা তো সত্যি কথা। কারণ হচ্ছে আমরা যখন দেখেছি যে আমি লোকাল গভর্নমেন্ট নিয়ে একটু কথা বলবো, লোকাল গভর্নমেন্ট ইলেকশনের সময় আগে যে তথ্য দেওয়ার বিধান ছিল, এখানে আমরা চাইছিলাম যে ইউনিয়ন থেকে আরম্ভ করে সব জায়গাতে ট্যাক্সেশন, তার ট্যাক্সের রেকর্ডটা ওখানে থাকবে, টিআইএনটা থাকবে। তো এটা এক সময় বললো যে না, দরকার নেই, উঠাই। হ্যাঁ, কারণ হচ্ছে কি ওরা তো ওখানে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, তাহলে ট্যাক্সে তারা দিবে না কেন? বাধ্যবাধকতা আপনার আনতে হবে কোনো না কোনো ভাবে। আচ্ছা, এখন আমি ওই বিষয়টা একটু বলতে চাচ্ছি যে ট্যাক্সের ভোগান্তি বা ট্যাক্সের সহজীকরণ, এটা অর্থমন্ত্রী মহোদয় উপলব্ধি করেছেন। ওনার বাজেটের বক্তৃতার মধ্যে উনি কয়েকবার বলেছেন এই সহজীকরণের কথা, রেশনালাইজেশন, সহজীকরণ, এগুলোর কথা বলেছেন। তো সহজীকরণের কথা বলা হচ্ছে, কিন্তু হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে নিজেই সিটি কর্পোরেশনে আমার যে বাড়ির ট্যাক্স দিতে, ওরা আমাকে সব কর্মচারী সহায়তা করছে, আমাকে 5 বার যেতে হয়েছে। এটা কেন? আমি ট্যাক্স দেওয়ার জন্য গেছি, নিজের থেকে প্রবৃত্তভাবে গেছি, এবং কর্মচারীরাও হেল্প করছেন। কিন্তু প্রসিডিউরগুলো এমন যে আমাকে 5 দিন যেতে হয়েছে। আমি আজকে মাত্র ট্যাক্সটা দিয়েছি, আজকে। এটা 5 বার যাওয়ার পরে তো ওখানে তো ভয় কেউ যাবে না, তার মানুষ যাবে না। এবং আমার এই যে এলাকা বলবো না যে আমার আশপাশে এরকম বহু লোক আছে ট্যাক্স দিচ্ছে না, এদের কিছু হচ্ছে না। কিন্তু যিনি যাচ্ছেন তারই উনি যেটা বলার চেষ্টা করছেন। একজন বললেন আড়তদার, যতগুলো আড়তদার আছে তাদের কোনো জিনিসপত্র নাই, কোনো কাজ। আমাকে এখনই বললেন যে 15 দিনগুলোর মধ্যে যে এরা কোথায় যাচ্ছে, কি করছে, কিন্তু লাখ লাখ টাকা ওরা কিন্তু আয় করে নিচ্ছে। এদের নজরদারির কোনো জায়গা নাই কেন?
মানে কোন জায়গায় সিস্টেমটা তো সমস্যাটা না এখন যে বিষয়টা ভ্যাটের ব্যাপারে, মূসকের ব্যাপারেও যে জিনিসটা আসলো, আয়করের ব্যাপারেও কিন্তু সেটা যে আমরা যখন মানে যে কোনো একটা ট্রানজাকশন যখন হবে, হ্যাঁ, তখনই কিন্তু একটা বিনিময় হলেই কিন্তু তখনই সেটা ট্যাক্সের ব্যাপারটা আসবে, সঙ্গে সঙ্গে চলে আসে। এখন এই জিনিসটা যদি সরকার যদি এটা মনিটর করতে পারতো তাহলে কিন্তু এই সমস্যাটা থাকতো না, এটা ভ্যাটের ক্ষেত্রেও থাকতো না, মূসকের ক্ষেত্রেও থাকতো না, আয়করের ক্ষেত্রেও। তো এই ব্যাপারটা আসলে আমাদের ওই প্রস্তুতিটা নাই, এই ব্যাপারটা কিন্তু এখন জোর দিতে হবে আমাদের। না থাকে আপনি সারা বছর উনি যেটা বললেন প্রতি বছর আপনি বলতে থাকবেন যে আমি বিশ্বাস করি, এটা বললে তো হবে না, কিন্তু আপনার টাকা কিন্তু কোনো জায়গায় রোল করে। হ্যাঁ, কোনো জায়গায় রোল করে, টাকা রোল না করলে আয় কোথা থেকে? এখন এই বিষয়টাই হচ্ছে, এখন তার মানে যেটা বিষয় সেটা হচ্ছে যেমন আমাদের যদি এরকম থাকতো যে উনি যেটা বলেন যে উনি 5 বার গেলেন, হ্যাঁ, তো এখন যদি অনলাইনে যদি আমরা বিষয়টা করতে পারতাম এবং অনলাইনে যদি এরকম হতো যেটা একটু আগে বলছিলাম যে আমি এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আমাকে একটা টিন নাম্বার দিতে হবে। অনেকেই দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট আছে 5টার মধ্যে 2টার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেসটা দিচ্ছে, হ্যাঁ, তো এই আরতদার যে তাকে তো কোথাও টাকাটা রাখতে হবে, মানে বাসায় যদি না রাখে ধরে নিচ্ছে, হ্যাঁ, তো এখন এই টাকাটা যদি তাকে রাখতে হয় তাহলে তাকে রাখতে হলেই তাকে একটা টিন নাম্বারের সাথে তাকে কানেক্ট করে দিতে হবে। তো এইভাবে যদি জিনিসগুলো কানেকশন করা যায় তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও কিন্তু আমাদের একটা আশার ব্যঞ্জক আমরা একটা পরিস্থিতিতে যেতে পারি। আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে আমরা অ্যাম্বিশিয়াস, কিন্তু আমাদের তো অ্যাম্বিশিয়াস হতে হবে, কিন্তু জিনিসটা কল্পনা করলে হবে না, কল্পনাটাকে বাস্তবায়নের জন্য, কারণ গত 2-3 বছর ধরে আমরা কিন্তু মোটামুটি হতাশ হয়ে যাচ্ছি, কারণ প্রতি বছর বাজেটে কিন্তু আমরা একই কথা বলছি এবং এই একই বিষয়ে কিন্তু বাস্তবায়ন হবে কিনা, এবং এই বিষয়ে যে এই যে জিনিসগুলো যে লুপ হোল গুলো আছে, এখন কিন্তু সরকারকে যেটা করতে হবে যে কিভাবে মানে আমাদের এখন যে ট্যাক্স জিডিপি রেশিও সেটা এতটাই কম, সেই ট্যাক্স জিডিপি রেশিও চিন্তাই করা যায়, এবং আমরা একটা 16 কোটি জনসংখ্যার দেশ। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে যেটা আমি বললাম যে কোনো ধরনের ট্রানজাকশন সেটা যদি আমার ন্যাশনাল আইডি, টিন এগুলোর সাথে লিংক করা যায় তাহলে আসলে কোনোভাবেই আমার আসলে ফাঁকাবার পথ নেই আর কি, এই ধরনের কিছু করার দরকার আছে। আচ্ছা, আমরা শেষ পর্যন্ত চলছি। আমি ওই যেটা বলতে চাচ্ছিলাম যেটা জামালউদ্দিন সাহেব অত্যন্ত নতুন একটা ডাইমেনশন ওপেন করেছেন, নতুন ডাইমেনশন বলবো না, ওই যে পুরোনো জিনিসটাকে উনি আবার নতুনভাবে বাজেটের সময় এটাকে তুলে ধরলেন যে আমরা গতানুগতিকের বাইরে যাচ্ছি না। ঠিক একই জিনিসভাবে আজকে মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতার শেষাংশে এই কথাটা উনি গত 3 বাজেটে বলেছেন, অন্তত আমি যদি মনে করতে পারি। এইবার কিন্তু কতটুকু এনেছেন আমি জানি না, যে স্থানীয় শাসন, সুশাসন, এটার বিষয়ে উনি বলেছেন যদি স্থানীয় লেভেলে ডিস্ট্রিক্ট অ্যান্ড বিলো ওখানে ধরো সুশাসন আনতে না পারি তাহলে কিন্তু আমার প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে, এবং যদি ওখানে সুশাসন আনতে পারি, অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা করতে পারি, কারণ সুশাসন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সংযোগ আছে, তাহলে এটা টেনে নিয়ে যাওয়া যেত। এই ক্ষেত্রে যেটা বাজেটের ক্ষেত্রে তো আছেই, আমাদের যে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, লোকাল সার্ভিস ডেলিভারি, এই 3টা জিনিস কিন্তু আলাদা। হেলথ ডিপার্টমেন্ট আলাদা, হেলথের সার্ভিস দিচ্ছে, কিন্তু ডেপুটি কমিশনারের আবার একটা বিরাট ধরনের রোল রেখে দেওয়া হয়েছে, কিন্তু আসলে কোনো রোল নেই। একই রকমভাবে লোকাল গভর্নমেন্টকে বহু কাজ দেওয়া হয়েছে, কিন্তু টাকা নেই, ক্ষমতা নেই, কিন্তু একটা প্রতিষ্ঠান আছে, তারা রাজনৈতিক অনাচারগুলো ঠিকই করছে। এখানে একটা বড় ধরনের রিফর্ম দরকার, কারণ আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল সার্ভিস ডেলিভারি, লোকাল গভর্নমেন্ট লাস্ট 50 ইয়ার্স ধরে কোনো রিফর্ম হয়নি। এটা যা চলছিল তাকে খালি নাড়াচাড়া করে চালাচ্ছি। ডেপুটি কমিশনারের যদি রোল, এটাকে রিয়েল অর্থে আপনি এফেক্টিভ করতে চান, তাহলে ডেপুটি কমিশনারের কাজটাকে আপনি স্পেসিফিক করেন। হি ইজ এ ম্যানেজার। ডেপুটি কমিশনারের এখন 502টা ফাংশন। ও মাই গড, 62টা ব্রড হেডে 502টা ফাংশন, এটা ইম্পসিবল। তাহলে এখানে হেলথের, এডুকেশনের বহু দায়িত্ব ওনার কাছে আছে, কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট করবে না, উনি করবেন এটা। এখন এডুকেশন ডিপার্টমেন্ট অনেক ক্ষেত্রে ছেড়ে দিচ্ছে এটা, কারণ একটা কলেজের প্রিন্সিপাল হয়তো ইউএনও থেকে বয়স, অভিজ্ঞতা, চাকরির এতে তার পজিশন অনেক বেশি, কিন্তু হয়তো প্রশাসনিক ক্ষমতাটা ইউএনওর কাছে চলে গেছে, যাতে করে কিন্তু ওরা এক ধরনের ফ্রাস্ট্রেশনে ভোগে। তা আমার এই জন্য বলতেছি যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনটাকে অ্যাজ এ প্যাকেজ, মুহিত সাহেব এই কথাটা বলেছেন আজকে বাজেটে, আমি আশা করব যে ওনার যে কথাটা উনি বলেছেন, উনি গত 3 বাজেটেও বলেছেন, এইবার আবার নতুন করে বলেছেন, এটা কিন্তু উনি যেটা বলেছেন, দুজনেই বলেছেন, এটা রাজনৈতিক এবং অর্থনৈতিক দলিত, আর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা খুবই দুর্বল। এখানে রাজনীতিবিদরা এগুলোকে ওন করছেন না। অর্থমন্ত্রী বললেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল গভর্নমেন্টের রিফর্ম করার কথা, এটা কিন্তু পলিটিক্যালি কোনো জায়গা পাচ্ছে না। উনি ডিস্ট্রিক্ট বাজেটের কথা বলেছিলেন আগে, এইবার কিন্তু এটা বাদ দিয়েছেন, কারণ হচ্ছে এটা কোনো বাইন নাই, এটা কেউ কিন্তু গ্রহণ করছে না, কেউ গ্রহণ করছে না। তো সুতরাং এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট নিজের টাকায় চলবে, এটা আমাদের দেশে কেন হচ্ছে না? কারণ হচ্ছে ট্যাক্সেশনের সমস্ত লুক্রেটিভ আইটেমগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে,
লোকাল গভর্নমেন্টের জন্য কোনো ট্যাক্সের কোনো আইটেম কিন্তু রেখে দেওয়া হয়নি। অল ট্যাক্সেশনের যে সমস্ত সবগুলো চলে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু সেই জন্য যেটা করতে হবে আপনার লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট, এই যে ইকোনমিতে যে লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট, লোকাল ইকোনমি রিজেনারেশন, এটা করতে গেলে তো লোকাল ইনভেস্টমেন্ট লাগবে, ম্যানেজমেন্ট লাগবে। এই জন্য লোকাল গভর্নমেন্টকে কিছু কিছু ট্যাক্সেশনের ক্ষমতা অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ট্যাক্স শেয়ারিং মেথডে যেতে হবে। ট্যাক্স শেয়ারিংটা কিরকম? আমি মোবাইলের ট্যাক্স দিচ্ছি, মোবাইলের ফি দিচ্ছি, কিন্তু মোবাইলটা ইউজ করছে আমার ইউনিয়ন পরিষদের লোকজন, 300-400 লোকজন মোবাইলের টাকা দিচ্ছে, আপনি 1% তাদেরকে দেন। রোডস অ্যান্ড হাইওয়ে আমার উপর দিয়ে গেছে, আপনি রোড ট্যাক্স নিয়েছেন, কিন্তু আমি তো 1000টা নিচ্ছি, তো আমাকে কিন্তু 2% দেন না। তাহলে তো ওইটুক জায়গা আমি মেনটেন করি, আমি আমার এটা ইনভেস্ট করি। হ্যাঁ, আপনি বিদ্যুৎ বিল আমার কাছ থেকে নিচ্ছেন, আমার ইউনিয়নের লোকের থেকে বিদ্যুৎ বিল নিচ্ছেন, আমাকে 1% দিবেন না কেন? তাই না? আমি ট্যাক্স শেয়ারিং পাহারা দিচ্ছি তো আমি, আপনার বিদ্যুৎ লাইন তো আমার উপর দিয়ে গেছে, আমি তো ভাড়া দিচ্ছি, সুতরাং হোয়াই নট আই উইল গেট 1%। আমাদের সময় তো শেষ হয়ে গেছে। যে আপনি যেটা কথা বলছেন এটা নিয়ে সরকারের চিন্তা করা উচিত। বেসিক জায়গাতে যদি তাদেরকে আমরা স্টেবল করতে না পারি, স্বয়ংসম্পূর্ণ স্বাবলম্বী করতে না পারি, তাহলে কোনো মতে উপরের জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় স্তরে ভাগ থাকবে এবং আমাদের সমস্যা হবে। লোকাল গভর্নমেন্ট তদবির এবং আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সমস্যা হবে। এখন তদবির বেশ টাকা নিয়ে চলে, এটা একজন পলিটিক্যালি অ্যালাইন্ড উইথ দি গভর্নমেন্ট, সে অনেক টাকা পায়, আর পলিটিক্যালি বাইরে সে পায় না। প্রাইমারি স্কুলের শিক্ষক অ্যাপয়েন্টমেন্টে ঘুষ দিতে হইতেছে 5 লক্ষ টাকা, পুলিশের লোক রেকর্ড হয়েছে, সেখানে এমপি কে ঘুষ দিতে হয়েছে 5 লক্ষ 10 লক্ষ টাকা। তার মানে কি আপনার এই টাকাগুলো কোথা থেকে? পুরো আমাদের সময়টা শেষ হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, আমাদের সাথে আলোচনা করার জন্য, এই বিষয়টা নিয়ে, বাজেটটা নিয়ে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।